বাইন্ডিং এন্ড শেপ ফেসিং পর্যন্ত এতটুকু পর্যন্ত পড়া হয়েছিল হ্যাঁ, গতকাল। বায়াস বাইন্ডিং এন্ড শেপ ফেসিং পড়েছিলাম, আর ডার্ট প্লিট গ্যাদার্স এর মনে হয় গ্যাদার আর প্লিটের কিছু অংশ বাকি ছিল, সেগুলো দেখেছিলাম, তাই না? তো আজকে আমাদের এরপরের যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে তোমাদের, ও আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করে নেই, সেটা হচ্ছে তোমরা কি অন্যান্য ম্যাডামরা কি তোমাদের ইনকোর্সের টপিক দিয়ে দিয়েছে না, অ্যাসাইনমেন্টের? তেমন কিছু বলেনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ম্যাডামরা দিক, তারপরে আমরাও দিব সেই অনুপাতে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমাদের টপিক 7 এর ডি। ডি তে দেখবা যে তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে ইয়ক, ইয়ক, স্লিপ, আর একটা হচ্ছে কলার। ঠিক আছে, তো এগুলো আসলে এত কিছু পড়ার বা এত কিছু আহ, মানে অনেক কিছু জানার নাই এই টপিক গুলোতে, অল্প কিছুই আছে। তার মধ্যে স্লিপটা একটু বেশি আছে, এই জন্য আমি স্লিপটা আগে ধরতেছি। তো স্লিপ বা পোশাকের হাতা আমরা সবাই কিন্তু চিনি, জানি, হ্যাঁ। মানে এটা আমাদের জানি যে একটা গার্মেন্টস এর, যে কোনো একটা গার্মেন্টস এর সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, যেটা তোমার সব থেকে প্রথম চোখে ভাসে, সেটা হচ্ছে তোমার স্লিভ। আর এই স্লিভের ভ্যারিয়েশনের দেখা যায় যে পোশাকের ডিজাইনের তেমন একটা ভ্যারিয়েশন কিন্তু, গঠনগত দিক থেকে ভ্যারিয়েশন কিন্তু ওরকম আনা যায় না, বাট এক স্লিভের ভ্যারিয়েশনের মাধ্যমে একটা পোশাকের মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন বা অনেক ধরনের ফ্যাশন ক্রিয়েট করা যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্লিভ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যে কোনো পোশাকের। আর এটা হচ্ছে তোমার স্লিপটা কি হয় সাধারণত, যদি তোমরা মানে প্রপারলি এটা ফিট হয় তাহলে সেটা কমফোর্টেবল হয়, কিন্তু যদি প্রপারলি ফিট না হয় তাহলে কিন্তু সেই পোশাকটা পরে কিন্তু আমরা কমফোর্ট ফিল করি না। ঠিক আছে, আর স্লিভের মেন তোমার হচ্ছে পারপাসটা হচ্ছে তোমার আর্মটাকে ঢাকে রাখা বা বাহুটাকে কাভার করে রাখা, এবং সেই সাথে একটা তোমার হচ্ছে তোমার যে ওভারঅল লুক, সেই লুকটাকে চেঞ্জ করা বা বৈচিত্র্য নিয়ে আসা, এটা হচ্ছে স্লিভের একটা কাজ। স্লিভ তোমার হচ্ছে টাইম টু টাইম ফ্যাশনের সাথে সাথে খুব দ্রুত স্লিভের চেঞ্জ হয়, স্লিভের স্টাইল টাইমের সাথে এবং ফ্যাশনের সাথে খুবই দ্রুত চেঞ্জ হয়। দেখা যাচ্ছে যে খুব আমাদের যদি আমরা মা খালাদের কাছে গল্প শুনি, দেখবা যে এক সময় যে তারা যে পোশাকটা পরতো বা যে ধরনের স্লিভ গুলো ব্যবহার করতো, আস্তে আস্তে কিন্তু সেই স্লিপ গুলোর ব্যবহার নাই, বা আমরা ছোটবেলায় যে ধরনের স্লিপ গুলো ব্যবহার করতাম এখন কিন্তু দেখা যায় যে সেই ধরনের স্লিপ গুলো ব্যবহার হয় না। কিন্তু কিছুদিন পরে দেখবা আবার সেই স্লিপ গুলো একটু ভ্যারিয়েশনটা চেঞ্জ করে, মানে একটু চেঞ্জ হয়ে আবার কিন্তু ফ্যাশনে চলে আসে। ঠিক আছে, তো আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে মেইন যে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে স্লিভের ভ্যারিয়েশন বা স্লিভের যে বিভিন্ন টাইপস আছে সেই টাইপস গুলো সম্পর্কে। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখি, স্লিভের কিন্তু অনেক অনেক ভ্যারিয়েশন আছে, অনেক অনেক টাইপস আছে। আমাদের তো সময় স্বল্পতার কারণে আর সিলেবাস সে এত লাগবে না, এই কারণে আমরা হচ্ছে মেইন যে ভ্যারিয়েশন গুলো আছে সেগুলো দেখবো। তা আমরা যদি লেন্থের কথা চিন্তা করি, তাহলে মানে দৈর্ঘ্যের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে স্লিভ সাধারণত এই লেন্থ বেসে তিন ধরনের হয়। একটা হচ্ছে তোমার লং স্লিভ, আর একটা হচ্ছে শর্ট স্লিভ, এবং এর মাঝখানে আরেকটা আছে যেটাকে আমরা 3/4 স্লিভ বলি বা 3/4 স্লিভ বলি। লং স্লিভটা কি? লং স্লিভটা তোমার হচ্ছে আর্ম বা বাহুটাকে কাভার করবে কোন পর্যন্ত, রিস্ট পর্যন্ত, মানে কবজি পর্যন্ত, তোমার একদম আর্ম হলে শুরু থেকে শুরু হয়ে কবজি পর্যন্ত কাভার করবে। আর 3/4 স্লিভ যেটা, সেটা হচ্ছে বিলো ইয়োর এলবো, মানে কোনো এর নিচ পর্যন্ত তোমার হচ্ছে এটার লেন্থটা আসবে, বা সেই পর্যন্ত তোমার বাহুটাকে আর্মটাকে কাভার করবে। আর শর্ট স্লিভের ক্ষেত্রে বিটুইন দা এলবো অ্যান্ড শোল্ডার, মানে এই পর্যন্ত শুধু, মানে এলবো এবং শোল্ডারের মধ্যবর্তী স্থান পর্যন্ত এটা কাভার করবে। এখন শর্ট স্লিভের মধ্যে এই যে এলবো এবং শোল্ডারের মধ্যে কিন্তু আমাদের অনেকখানি অংশ, তাই না? মানে এটা হচ্ছে কয় ইঞ্চি হবে সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করবে, মানে যে পোশাকটা পরবে তার উপরে ডিপেন্ড করবে যে আমি কতটুকু কাভার করব আর্মটাকে। তো মূলত লেন্থ অনুসারে যদি আমরা চিন্তা করি তাহলে লেন্থ অনুসারে স্লিভ এই তিন ধরনের হয়। এরপরে আসি টাইপস।
স্লিভের টাইপস বিভিন্ন ধরনের টাইপস হয়। এর মধ্যে এই যে বিভিন্ন ধরনের টাইপস গুলোকে প্রধানত দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সেট ইন স্লিভ, আর একটা হচ্ছে ওয়ান পিস স্লিভ। এই সেট ইন স্লিভ আর ওয়ান পিস স্লিভটা হচ্ছে কি, সেট ইন স্লিভ হচ্ছে সেই স্লিভগুলো যেগুলো তোমার হচ্ছে এখানে কি বলা হচ্ছে, সেট ইন স্লিভ রিফার্স টু দোজ স্লিভস হুইচ আর জয়েন্ট অনটু দ্য কাভার আর্ম স্কাই, মানে আর্ম স্কাইয়ের সাথে যেটা জয়েন করা হয় এবং আর্মটাকে কাভার করে, সেই স্লিভগুলো হচ্ছে সেট ইন স্লিভ। মানে সেলাইটা থাকবে আর্ম হোলের সাথে, মানে তোমার হচ্ছে বডিসের আর্ম হোলের সাথে বা আন্ডার আর্মের সাথে এটা কিন্তু জয়েন থাকবে। আর ওয়ান পিস যে স্লিপ গুলো আছে সেই স্লিপ গুলোতে জয়েন থাকবে না। ওয়ান পিস স্লিপের এখানে উদাহরণগুলো দেওয়া হচ্ছে কি, কিমোনো স্লিপ, আমরা কিন্তু কিমোনো স্লিপ ইদানিং দেখি, বা কাপ্তান স্টাইনের যে স্লিপ গুলো আছে, বা ডলমান স্লিপ, ব্যাটউইং স্লিপ, এই ধরনের স্লিপ গুলোকে বলা হচ্ছে ওয়ান পিস স্লিপ। কারণ এটা হচ্ছে পোশাকের সাথে আলাদা করে কাটা হয় না, বা আলাদা করে এটা কিন্তু জয়েন করার প্রয়োজন হয় না। এটা যখন ডিজাইনটাই এরকম যে যখন কাটা হয় ওয়ান পিস হিসেবেই কাটা হয়। ঠিক আছে। এছাড়াও আরেক ধরনের, এই মেইন দুই ধরনের স্লিপ ছাড়াও আর একটা স্লিপ আছে যেটাকে বলা হচ্ছে র্যাগলান স্লিপ। আমরা একটু পরেই কিন্তু এই স্লিপগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ক্যাটাগরিজ। কিন্তু এই সেট এন্ড স্লিপের মধ্যেও কিন্তু অনেক ধরনের স্লিপ হয়, আবার তোমার হচ্ছে ওয়ান পিস স্লিপের মধ্যেও অনেক ধরনের স্লিপ হয়, আবার র্যাগলান স্লিপেরও কিন্তু অনেক ভেরিয়েশন আছে। ম্যাম তো রেগলাম স্লিভ, র্যাগলান, রেগলান। র্যাগলান, LAN, দেখো বানানটা দেখো, র্যাগলান। দেন আমরা যদি স্টাইলের কথা চিন্তা করি, তাহলে এই যে এখানে আমি যে কয়েকটা স্লিভ তোমাদের দেখিয়েছি বা ব্যাখ্যা করেছি, সেই কয়েকটা স্লিভের এখানে দিয়েছি: ক্যাপ স্লিভ, র্যাগলান স্লিভ, পাফ স্লিভ, ব্রেসলেট স্লিভ, বেল স্লিভ, বিশপ স্লিভ, কিমোনো, ব্যাটুইং, ডলম্যান। এর মধ্যে তোমার হচ্ছে যে পাফ স্লিভ, ক্যাপ স্লিভ, ব্রেসলেট স্লিভ, বেল স্লিভ, বিশপ স্লিভ, এগুলো হচ্ছে সেট ইন স্লিভ। ঠিক আছে, সেট ইন স্লিপ। আর কিমোনো, ব্যাটউইং, ডলমান, এগুলো হচ্ছে ওয়ান পিস স্লিপ। আর র্যাগলান তো র্যাগলান স্লিপ আলাদাই একটা ক্যাটাগরিজ, এটাকে তোমরা সেট ইন স্লিপের সাথেও ক্যাটাগরিজ করতে পারো। ঠিক আছে। তো দেখি ক্যাপ স্লিপটা কি। আমি ক্যাপ স্লিপ ব্যাখ্যা করার আগে ক্যাপ স্লিপের ছবিটার দিকে চলে যাই, দ্বিতীয় স্লাইডে চলে যাই। ক্যাপ স্লিপ হচ্ছে খুবই ছোট্ট একটা স্লিপ, মানে শর্ট স্লিপ, মানে অনেক শর্ট একটা স্লিপ, যেটা শুধুমাত্র তোমার আর্মের বা বাহুর টপটাকে কাভার করবে, জাস্ট টপটাকে কাভার করবে। এর বাইরে এটার এক্সটেনশন হবে না। জাস্ট শুধুমাত্র মানে হালকা একটু এক্সটেনশন, মানে আর্ম থেকে তোমার হালকা একটু আর্ম হোল থেকে হালকা একটু এক্সটেনশন হয়ে তোমার হচ্ছে বাহুটাকে কাভার করবে অল্প একটু। ঠিক আছে, এটা এই ধরনের স্লিপগুলোকে বলা হচ্ছে ক্যাপ স্লিপ। ক্যাপ স্লিপ কোথায় কোথায় স্যুটস করে বা কোন কোন ড্রেসের জন্য এটা, ড্রেস, টপস, ব্লাউজ, মানে এনি ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথে এটা খুব ভালো অ্যাডজাস্ট হয়, বা মানে মানানসই হয়। ঠিক ম্যাম আছে। টি শার্ট গুলোতে হয় না, মেয়েদের যে টি শার্ট গুলো ওগুলোতে? টি শার্টে হয়, হ্যাঁ হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়। এই জন্যই তো বলা হয়েছে ওয়েস্টার্ন আউটফিট, যে এনি ইন্ডিয়ান আউটফিটের সাথেও এটা তোমার মানাবে, যেমন তোমার ড্রেস, টপস, ব্লাউজ, টি শার্ট, মানে ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথেও এটা অ্যাডজাস্ট হবে। ঠিক আছে। মানে তুমি যখন ডিজাইন করবা ফ্যাশন, ধরো কোনো একটা ড্রেসের ডিজাইন করবা, ওয়েস্টার্ন টাইপের যদি একটা ড্রেস ডিজাইন করো, সেক্ষেত্রেও তুমি স্লিভ হিসেবে ক্যাপ স্লিভ দিতে পারো। আবার ইন্ডিয়ান যে কোনো ড্রেস যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়ান ড্রেসগুলো, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ক্যাপ স্লিভের ব্যবহার করতে পারি। ওকে, স্লাইড গুলো কিন্তু নিয়ে নিও। তাহলে ক্যাপ স্লিপ গেল। এরপরে চলে আসি র্যাগলান স্লিপ। র্যাগলান স্লিপের মধ্যে আমরা আগে ছবিগুলো দেখি। এই স্লিপটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে তোমার আর্ম হোলের সাথে এটা কোনো জয়েন থাকে না, মানে ঘাড়ে আমরা যে শোল্ডারে কোনো এখানে জয়েন থাকে না। আমি যেখানে কার্সার চিহ্নটা দিচ্ছি তোমরা সেটা দেখো, এই শোল্ডারে কিন্তু এখানে কিন্তু আমরা সাধারণত যে কোনো স্লিপ যদি আমরা ড্রেসের সাথে লাগাই, এই শোল্ডারে একটা কি পরে, স্টিচ পরে, সেলাই পরে। কিন্তু র্যাগলন স্লিভের বৈশিষ্ট্য হচ্ছে শোল্ডারে কোনো স্লিপ পরে, মানে পরে না। এটা হচ্ছে জাস্ট এই যে নেক থেকে আন্ডার আর্মে জয়েন হয় এই স্লিপটা।
এই স্লিভের ব্যবহারগুলো মানে ছবিটা দেখো, মানে সাধারণত জার্সি বা টি শার্ট, বডিকন ড্রেস কোনটা, যেই ড্রেসগুলো বডিতে সাথে ফিট হয়, মানে তোমার হচ্ছে বডির শেপটা বোঝা যায়, সেই ড্রেসগুলোকে বডিকন ড্রেস বলে। তো এই ধরনের বডিকন ড্রেসগুলো, তারপরে স্পোর্টস ওয়্যার বা টপস, টি শার্ট ইত্যাদি স্লিপটা ব্যবহার করা হয়। তো র্যাগলান স্লিপ কোনটা, স্টার্ট ফ্রম কলার অ্যান্ড রান ডাউন দ্য আন্ডার আর্ম, মানে কলার বা নেকলাইন থেকে শুরু হয় এবং আন্ডার আর্মে যেয়ে তোমার হচ্ছে একটা ডায়াগোনাল স্লিম দিয়ে এটা হচ্ছে সেলাই করা হয়, মানে ডায়াগোনাল স্লিমের মাধ্যমে সংযোগ করা হয়। এই ধরনের সিমগুলোকে বলা হচ্ছে র্যাগলান স্লিপ। র্যাগলান স্লিপ বিভিন্ন ধরনের লেন্থের হতে পারে এবং হচ্ছে বিভিন্ন স্টাইলের হতে পারে, যেটা আমি ছবিতে দেখিয়েছি। দেখো প্রথমটাতে মানে 4টা যে ছবি দেওয়া আছে, 4 ধরনের কিন্তু র্যাগলান স্লিপ। জাস্ট এটা জয়েন করার মানে নেক থেকে আন্ডার আর্ম পর্যন্ত যে জয়েন্টটা হয়েছে, সেই জয়েনের ভ্যারিয়েশনের মাধ্যমে কিন্তু এটা মানে বিভিন্ন স্টাইল করা হয়েছে ডিজাইনটা। এরপরে আমরা যেটা চলে আসব, বহুল প্রচলিত আমাদের যে একটা স্লিভ আছে, মানে এটা আমরা সবাই চিনি, পাফ স্লিভ বা ঘটি হাতা। মানে আমরা বলি ঘটি হাতা, ছবিটা আগে দেখো, ঘটি হাতা বলে বা আরো অনেক ধরনের নাম থাকতে পারে। এই ধরনের স্লিভটা হচ্ছে পাফ স্লিভ, মানে তোমার হচ্ছে একটু পাফ থাকবে, একটু ফোলানো থাকবে এই স্লিভটা, কাঁধে বা শোল্ডারে অথবা আর্মের মধ্যে একটু ফোলানো টাইপের স্লিভ। পাফ স্লিপ কেন এটাকে বলা হচ্ছে, এটা এক ধরনের শর্ট স্লিপ। পাফ স্লিপটা হচ্ছে এক ধরনের শর্ট স্লিপ এবং এটা ক্লাম্পড টুগেদার এট বটম, দেয়ার বাই ক্রিয়েটিং এ পাফ, মানে একটা পাফ সৃষ্টি করে বা একটা ফলানো ভাব সৃষ্টি করে এটা হচ্ছে জয়েন করা হয়েছে। এই ধরনের স্লিপগুলোতে গ্যাদার ক্রিয়েট করা হয়। এই গ্যাদারটা তোমার হচ্ছে এমনিও তুমি ক্রিয়েট করতে পারো, কিংবা ইলাস্টিক জাতীয় কোনো ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করেও তুমি কিন্তু হচ্ছে এখানে গ্যাদার সৃষ্টি করতে পারো। যে কোনো আউটফিটের সাথে এটা গর্জিয়াস, এবং বিশেষ করে ইয়ং যে গার্ল আছে বা কিশোর কিশোরীদের পোশাক, সেই ক্ষেত্রে এই পাফ স্লিপটা হচ্ছে অনেক বেশি প্রেফার করা হয়, মানে খুব বেশি ভালো লাগে আর কি, গর্জিয়াস একটা লুক দেয়। তো এই স্লিপ গুলোর কিন্তু পাফ স্লিপের মধ্যে, পাফ স্লিপ কোথায় কোথায় করে আহ, মানে স্যুট করে, সেটা হচ্ছে ম্যাক্সি, ট্রেডিশনাল গার্মেন্টস, ড্রেস, টিউনিক্স, যে কোনো ধরনের টপস, এমনকি শার্ট, মানে লেডিস, সেই জায়গাগুলোতেও কিন্তু, মানে সেই সমস্ত গার্মেন্টস গুলোতে আমরা পাফ স্লিপ ইউজ করতে পারি। পাফ স্লিপের ক্ষেত্রে 3টা জিনিস মাথায় রাখবা। এক্ষেত্রে ভ্যারিয়েশন আনা যায় 3 ভাবে। পাফ স্লিপের মধ্যে একটা হচ্ছে গ্যাদার অ্যাট দ্য আর্ম হোল অ্যালং বাট ফিটিং অ্যাট দ্য স্লিভ রাউন্ড, মানে তোমার হচ্ছে আর্ম হোলে গ্যাদার থাকবে, বাট হচ্ছে স্লিভের যে মানে তোমার হচ্ছে মানে আর্মের সাথে মানে যতটুকু এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করার পরে বাকি জায়গাটুকু ফিটিং থাকবে, ঠিক আছে? সেটা একটা টাইপ হতে পারে। আবার ফিটিং অ্যাট আর্ম হোল, আর্ম হোলে কোনো গ্যাদার হবে না, আর্ম হোলে ফিটিং হবে বাট গ্যাদার অ্যাট দ্য স্লিভ রাউন্ড, মানে স্লিভের রাউন্ডে যে গ্যাদার হবে, মানে অর্থাৎ বাহুতে যে গ্যাদার হবে, ঠিক আছে? আবার আরেকটা হচ্ছে 2 জায়গায় গ্যাদার হবে, তোমার হচ্ছে স্লিভ বেশ শুরুতে অর্থাৎ আর্ম হোলেও গ্যাদার হবে, আবার তোমার হচ্ছে স্লিভের শেষে অর্থাৎ বাহুতেও গ্যাদার হবে। এই মানে 3 ধরনেরই কিন্তু পাফ স্লিভ আমরা দেখতে পাই, ঠিক আছে? এইটা হচ্ছে পাফ স্লিভের ছবি। এইখানে কিন্তু দেখো গ্যাদার করা হয়েছে মাত্র আর্ম হলে, কিন্তু এইখানে ফিটেড, বাহুতে যে এটা কিন্তু ফিটেড এই ছবিটাতে, আমি যে ছবিটা দিয়েছি তোমাদের স্লাইডে। এরপরে চলে আসি ব্রেসলেট স্লিভ, যেটাকে আমরা 3/4 স্লিভও বলতে পারি। এই স্লিভটার নামকরণ ব্রেসলেট স্লিভ করা হয়েছে বা এই আইডিয়াটা আসছে এই কারণে যে এই ধরনের স্লিভগুলো পরার উদ্দেশ্যই হচ্ছে যে তোমার হচ্ছে তুমি যদি ব্রেসলেট ইউজ করো, সেই ব্রেসলেটটা যেন দেখা যায়, মানে এর লেন্থটা তোমার হচ্ছে এলবো এবং রিস্টের মধ্যবর্তী পর্যন্ত আসবে, অর্থাৎ কোনই এবং তোমার হচ্ছে কি বলবো, কবজি,
কনুই এবং কবজির মধ্যবর্তী মানে যে কোনো একটা স্থান পর্যন্ত এই লেন্থটা আসবে। সাধারণত এলবো থেকে 4 ইঞ্চি নিচে ব্রেসলেট স্লিপটা হয়ে থাকে, মানে লেন্থ পর্যন্ত হয়ে থাকে। তার মানে কি তোমার হচ্ছে একটু খোলা থাকবে, একটু জায়গা মানে রিস্টের দিকে একটু জায়গা আমার আর্মটা একটু মানে অনাবৃত থাকবে, যেন আমার ব্রেসলেট বা কোনো কিছু আমি যদি চুড়ি বা ব্রেসলেট জাতীয় কিছু পরি সেটা দেখা যায়। এই আইডিয়া থেকেই কিন্তু এটার নামকরণ করা হয়েছে ব্রেসলেট স্লিপ। এটা সাধারণত কোন ধরনের পোশাকের সাথে মানানসই? হাই নেক গার্মেন্টস, যে কোনো ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন হাই নেক গার্মেন্টস যেগুলো আছে সেই হাই নেক গার্মেন্টস এর সাথে তোমার এই ধরনের স্লিপগুলো বেশি মানানসই। দেখি কোনটা, দেখো এখানে ছবিটা দেখো ব্রেসলেট স্লিপের, যে ছবি ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোন পর্যন্ত আসছে, মানে এলবো থেকে তোমার 4 ইঞ্চি নিচ পর্যন্ত সাধারণত ব্রেসলেট স্লিপটা আসে। এটাকে 3/4 স্লিভও বলে। এরপরে চলে আসি আমরা বেল স্লিপ। বেল স্লিপ ইদানিং খুব প্রচলিত একটা স্লিপ আমরা দেখতে পাই, ছবিতে দেখো। মানে এই স্লিপের বৈশিষ্ট্য হচ্ছে তোমার আর্ম হোলের দিকে এটা হচ্ছে ফিটেড থাকে এবং রিস্ট পর্যন্ত, সরি, এলবো পর্যন্ত এটা ফিটেড আসে, কিন্তু এলবো থেকে রিস্ট পর্যন্ত এটা একটা ফ্লেয়ার ভাব নিয়ে আসে, মানে একটা ফ্লেয়ার করা হয় আর কি, ফ্লেয়ার দেওয়া হয়। এবং এই ফ্লেয়ারটা কিন্তু তোমার হচ্ছে ফ্লেয়ারের লেন্থ কেউ কম দিতে পছন্দ করে, কেউ বেশি দিতে পছন্দ করে। এই হাতাটা কিন্তু আমরা ইদানিং যে কোনো পোশাকে খুব বেশি পরিমাণে দেখতেছি। জানি না এটাকে কি যেন নাম বলে, বা তোমরা মানে দর্জির দোকানে কি যেন নাম বলে এটাকে, ম্যাম বা মাইক হাতা দোকানদাররা বলে। কি যেন, হ্যাঁ মাইক হাতা বা এই টাইপের কিছু একটা বলে। তো এইটা হচ্ছে তোমার কি যেন বেল স্লিপ। বেল স্লিপ হচ্ছে ফুল ফ্লেয়ার স্লিপ অ্যাট দ্য হেম গিভিং অ্যাট এ বেল শেপ, মানে এটার শেপটা একটা বেল বা মাইকের মতো, মানে ঘন্টার মতো দেখতে, এই জন্য এটাকে বলছে বেল স্লিপস। ঠিক আছে, এটা লং হইতে পারে, আবার অনেক সময় শর্টও হইতে পারে। হুইজ আর ফিটেড অ্যাট দ্য টপ, টপের দিকে এটা ফিট, অ্যান্ড ফ্লেয়ার টুয়ার্ডস দ্য রিস্ট অ্যাট দ্য বটম, মানে বটম বা রিস্টের দিকে এটা যত যায় তত এটা ফ্লেয়ার একটা ভাব নিয়ে আসে। ঠিক আছে, এটা কোথায় স্যুটস করে? এনি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন আউটফিটের সাথে এটা মানে যে কোনো ধরনের ইন্ডিয়ান ড্রেস বা ওয়েস্টার্ন ড্রেস, মানে কামিজের সাথেও যায়, টপসের সাথেও যায়, মানে সব ধরনের মোটামুটি সব ধরনের ড্রেসের সাথে এটা তোমার হচ্ছে যায়। তো এই হচ্ছে বেল স্লিপ। দেন বিশপ স্লিপ, ছবিটা আগে দেখি। বিশপ স্লিপের বিষয়টা অনেকটা বেল স্লিপের মতো, বাট এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে মানে এইটা হচ্ছে তোমার আর্ম হোল থেকে শুরু করে তোমার হচ্ছে এটা কি বলে এলবো, এলবো পর্যন্ত ফিটেড থাকে। দেন এলবো থেকে রিস্ট পর্যন্ত এটা হচ্ছে একটু ফ্লেয়ার হয়। হওয়ার পরে এই যে ফ্লেয়ারের অংশটুকু বা বাড়তি অংশটুকু, সেই বাড়তি অংশটুকুকে তোমার হচ্ছে একটা কাফের সাহায্যে, মানে কাফ কাফ দিয়ে তোমার হচ্ছে এটাকে মানে তোমার হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, মানে ফিট করে দেওয়া হয়। এবং এই জায়গায় একটু গ্যাদার পড়ে, যেহেতু ফ্লেয়ার মানে এই জায়গাটা একটু ফোলানো ভাব, মানে এই থেকে তোমার হচ্ছে এলবো থেকে রিস্ট পর্যন্ত একটু ফোলানো ভাব আসে, ফিটেড ভাব না। মানে অর্থাৎ এটা টপের দিকে ফিট এবং বটমের দিকে কিন্তু ফিট হয় না, মানে বটমের দিকে একটু লুজ থাকে এবং এই লুজ অংশটুকুকে কাফ দ্বারা সংযোজন করা হয় রিস্টে। এটা হচ্ছে লং স্লিভ হুইচ হ্যাজ ফিটেড এলবো অ্যান্ড এ ওয়াইড ওপেনিং টুয়ার্ডস দ্য রিস্ট, মানে রিস্টের দিকে এটা হচ্ছে একটু ওয়াইড থাকে বা ওপেনিং থাকে। দিস স্লিভস আর গ্যাদার অ্যান্ড অ্যাটাচড উইথ এ কাফ অ্যাট দ্য রিস্ট, মানে রিস্টের ক্ষেত্রে রিস্টের দিকে এটাকে গ্যাদার করে অ্যাটাচড করা হয় কাফের সাহায্যে। এখানে তোমরা স্লিপসটাকে ইউজ করতে গেলে তোমার হচ্ছে ইলাস্টিক দিতে পারো, সবসময় যে কাফি দিতে হবে তা না, ইলাস্টিকও দিয়েও কিন্তু এখানে কাভার করা যায়, সিকিউর করা যায়। ঠিক আছে, তো এই ধরনের স্লিপগুলো কোথায় মানানসই? ওয়েস্টার্ন যে কোনো টপসের ক্ষেত্রে এবং ওয়ান পিস যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলোতে এই বিশপ স্লিপটা বেশি মানানসই হয়। ওকে, দেন আমরা চলে আসি কিমোনো স্লিভ।
কিমোনো স্লিপটা হচ্ছে অনেকটা মানে জাপানের যে ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী ড্রেস যেটার নাম কিমোনো, সেইখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে এই স্লিপটার নামকরণ করা হয়েছে বা সেখান থেকে এই স্লিপটাকে নেওয়া হয়েছে। অনেকটা বাথরোবের মতো, সিমিলার বাথরোবের মতো দেখা যায়। এই স্লিপটা হচ্ছে লং ওয়ান পিস স্লিভস, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে স্লিপগুলো পরলাম সেগুলো কি ছিল, সেট ইন স্লিপ, মানে তোমার এই যে কাঁধ পর্যন্ত কিন্তু, মানে কাঁধ পর্যন্ত একটা সেলাই দেওয়ার পরে, মানে এটা আর্ম হোলের সাথে এটা সেট করা, এখানে জয়েন করা, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো স্লিপ দেখেছি এই আর্ম হোলের সাথে কিন্তু তোমার হচ্ছে মেইন বডিটার সাথে এটা জয়েন করা। বাট এরপরে আমরা যে স্লিপ গুলো দেখবো সেগুলো হচ্ছে ওয়ান পিস স্লিপ, মানে এখানে আর্ম হোলের সাথে এখানে কোনো জয়েন নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে সেট ইন স্লিপ, পোশাকের সাথে একই মানে একই সাথে কাটা হয়। তো এগুলো হচ্ছে ওয়ান পিস স্লিভ, দ্যাট ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য বডিজ অ্যান্ড এক্সটেন্ড টু দ্য রিস্ট, মানে তোমার হচ্ছে এটা বডিজ থেকে এক্সটেনশন হয় এবং তোমার হচ্ছে রিস্ট পর্যন্ত এটা এক্সটেন্ড করে। এবং ওয়াইড, এটা এই ধরনের স্লিপগুলো ওয়াইড হয়, লং হয় এবং লুজ হয়। হ্যাঁ, তো এই ধরনের স্লিপগুলো কোথায় মানায়? ব্লাউজ, টপস এবং ড্রেস, বোথ লং অ্যান্ড শর্ট, যে কোনো ধরনের ড্রেসের সাথে কিন্তু এই মানে লং হোক বা শর্ট হোক, যে কোনো ধরনের ড্রেসের সাথে, ব্লাউজের সাথে, টপসের সাথে এই ধরনের স্লিপগুলো, কিমোনো স্লিপগুলো অ্যাডজাস্ট করে। এই হচ্ছে কিমোনো স্লিপের পিকচার। দেন চলে আসি ব্যাট উইং স্লিভ। ব্যাট উইং স্লিভের ক্ষেত্রে ছবিটা দেখো, এক্ষেত্রেও কিন্তু মানে ব্যাট উইং স্লিভটাও অনেকটা কিমোনো স্লিভের মতো, বাট এক্ষেত্রে তোমার আর্ম হোলের যে ইয়াটা, আর্ম হোলটা অনেক বেশি ওয়াইড। মানে দেখো এখানে, মানে আর্ম হোল শুরু হয়েছে কোন পর্যন্ত আর শেষ হয়েছে কোন পর্যন্ত, মানে এখানে জাস্ট হাতার অল্প একটু দূর পর্যন্ত কিন্তু আর্ম হোলটা গেছে। এই মানে অনেকটা বাদুড়ের এই পাখার মতো, এই জন্য এটাকে ব্যাট উইং স্লিপ বলছে। এটাও একটা ওয়ান পিস স্লিপ, যেটা ন্যারো টু ফিট টুয়ার্ডস দ্য রিস্ট, মানে রিস্টের দিকে এটা ন্যারো, বাট উপরের দিকে এটা লুজ, ঠিক আছে। লুজ মানে মানে এবং হচ্ছে আর্ম হোলটা অনেক ডিপ, ডিপার আর্ম হোল বা কাপ্তান স্টাইল আর কি অনেকটা। এই ধরনের স্লিপ কোথায় মানানসই? ওয়েস্টার্ন যে কোনো টপস, টিউনিক্স বা শর্ট ড্রেস ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের তোমার হচ্ছে স্লিপ বেশি মানানসই। ওকে, ব্যাট উইং স্লিপ গেল। দেন আমাদের লাস্ট ওয়ান, যেটাকে ডলম্যান স্লিপ বলা হয়েছে বা ম্যাগার স্লিপও বলা হচ্ছে, এটাও হচ্ছে ওয়ান পিস স্লিপস। এটাও হচ্ছে তোমার বডিস থেকে এক্সটেন্ড করছে এবং কোনো সিম তোমার হচ্ছে তোমার বডিস এবং স্লিভের মাঝখানে কোনো স্লিম পাওয়া যাবে না, অর্থাৎ সেলাই, মানে এই আমি যেটা বলছি যে ওয়ান পিস স্লিপ গুলো হয় কি, মানে হচ্ছে এই আর্ম হলে কোনো সেলাই থাকে না, এখানে কোনো এক্সট্রা কোনো থাকে না, এটা পোশাকের সাথেই কাটা হয়। তো এই ধরনের স্লিপ গুলো একজন জয়েন করতে চাচ্ছে। জয়েন করতে চাচ্ছে, আমার এখানে তো কোনো রিকোয়েস্ট পেন্ডিং নাই, আবার রিকোয়েস্ট পাঠাতে বলো, ও রিকোয়েস্টটা তো আসতেছে না, ঠিক আছে। তো এই হচ্ছে ডলম্যান স্লিপ। ওকে, এখন বলো। এই স্লিপটা তো কিমোনো স্লিপের মতোই। হ্যাঁ, অনেকটা কিমোনো স্লিপের মতোই, কিন্তু কিমোনো স্লিপ থেকে একটু ডিফারেন্স আছে। দেখো, তোমরা যদি ছবিগুলো একসাথে দেখো তাহলে দেখবা যে একটু ডিফারেন্স আছে। ম্যাম এইটা নিচের দিকে হাতাটা একটু বেশি চাপা। হ্যাঁ, একটু বেশি চাপা। তো এই হচ্ছে তোমার হচ্ছে স্লিপ গুলো। এখন এখানে তোমাদের প্রশ্নটা আসে এরকম, যে হচ্ছে পোশাকে তোমার হচ্ছে হাতার ব্যবহারের মাধ্যমে কিভাবে বৈচিত্র্য নিয়ে আসা যায় বা এই টাইপের। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা স্লিভের সংজ্ঞা দিবা, স্লিভের উদ্দেশ্য কি, স্লিভ আমরা কেন ব্যবহার করি, হাতার ভূমিকা কি, স্লিভ এর ভূমিকা কি বলো তো। মানে আমাদের প্রথম ভূমিকাটাই হচ্ছে আর্মটাকে ঢেকে রাখা, অর্থাৎ আমাদের বাহুটাকে আবৃত করে রাখা, উষ্ণতা আনয়ন করা, বা মানে তোমার হচ্ছে শীত থেকে বা অনেক বেশি গরম থেকে তোমার বাহুটাকে আবৃত করে রাখছে, মানে তোমাকে হচ্ছে একটা ইয়ে দিচ্ছে, ঠিক আছে, উষ্ণতা দিচ্ছে। সেটা জীবাণু বা কোনো কিছুর মানে তোমার হচ্ছে দেখবা যে ডাক্তাররা বা নার্সরা, মানে যারা হচ্ছে ইয়েতে মানে বা সেরকম জায়গায় চাকরি করে যেখানে জীবাণু বা কোনো
কোনো জিনিস হচ্ছে শরীরে সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে স্লিপ একটা গুরুত্বপূর্ণ। স্লিভলেস পোশাকও হয়, বাট স্লিভলেস পোশাক কিন্তু তোমাকে ওই নিরাপত্তাটা দিবে না, ঠিক আছে? তার মানে নিরাপত্তা প্রদান বা জীবাণুর থেকে রক্ষা পাওয়া, এটাও একটা স্লিভের হচ্ছে ভূমিকা। সময়ের প্রয়োজন বা ফ্যাশনের প্রয়োজনে যে পোশাকের মধ্যে বৈচিত্র্য যদি আমরা আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা স্লিভের মাধ্যমে বৈচিত্র্য আনতে পারি, তাহলে সেটাও একটা ভূমিকা। তাহলে এইগুলো লিখবে। আবার হচ্ছে বয়স ভেদে বিভিন্ন ধরনের স্লিভ আমরা ব্যবহার করি, তাই না? মানে সৌন্দর্য বৃদ্ধি করে স্লিপ, সেটা একটা বিষয়। আবার হচ্ছে বয়স ভেদেও কিন্তু বিভিন্ন ধরনের স্লিপ ব্যবহার করি। দেখা যাচ্ছে যে বয়স্কদের পোশাকে যেরকম স্লিপ, আবার আমরা কিশোর কিশোরীদের পোশাকে যেরকম স্লিপ হয়, একই রকম স্লিপ কিন্তু আমরা ব্যবহার করি না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্লিভের ভূমিকা দিবা। দেন তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্লিভ, যে লেন্থ ওয়াইজ আমি যে ভ্যারিয়েশন গুলো দেখিয়েছি সেগুলো দিবা, এবং এগুলোর সাথে অবশ্যই অবশ্যই মাস্ট বি যে ছবি দিবা না তার নাম্বার কম আসবে, ফুল মার্কস পাবা না। ফুল মার্কস পাইতে গেলে তোমাকে ছবি দিতে হবে। আর যদি কেউ মনে করো যে তোমরা যদি নেট ঘাটো, দেখবা যে আরো অনেক প্রকারের অনেক অনেক ধরনের স্লিপ আছে। তো তোমরা চাইলে সেই স্লিপ গুলো অ্যাড করতে পারো। বলো। থাকলেই রং করে মানে রং পেন্সিল ইউজ করতে হবে। রং পেন্সিল ইউজ করতে হবে এটা ম্যান্ডেটরি না, জাস্ট তোমার স্লিভের আকৃতিটা বোঝানো এবং ব্যবহারটা কোথায়। যেমন আমি এখানে বলছি যে কোথায়, কোন জায়গায়, কোন 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 ধরনের পোশাকে কোন স্লিপ। পাফ স্লিপ লিখছো, পাফ স্লিপের একটা ছবি দিলা, দেওয়ার পরে পাফ স্লিপটা কোন মানে পোশাকটাতে বেশি ভালো মানানসই হয় বা কাদের জন্য বেশি মানানসই হয়, সেটা একটু মানে হচ্ছে ব্যাখ্যা করলা বা দিলা শর্ট করে। হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ফুল মার্কস আসবে। আর যারা হচ্ছে তোমার হচ্ছে এভাবে দিবা না, তাদের মার্কসটা কিন্তু ফুল মার্কস আসবে না। এখন কয়টা দিব সেটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি কতটুকু লিখতে পারবা, তোমার নাম্বার কতটুকু আছে সেটার উপরে। আমি এখানে বেসিক যে স্টাইল গুলো আছে, সেই বেসিক স্টাইল গুলো মোটামুটি যেগুলো প্রচলিত এখন আমরা দেখতে পাই, সেই ধরনের স্লিপ গুলো দেওয়ার চেষ্টা করেছি। আরো ম্যাম, অনেক ধরনের এটার পাবা একটা স্লিপ। প্রশ্ন আসতে পারে, মানে হ্যাঁ, কত মার্কসের প্রশ্ন আসতে পারে এটার উপর? এটা তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা, বিগত সালের কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবা যে কত মার্কসের জন্য আসছে, ঠিক আছে? কত আসবে? 6, 7, 8 বেশি তো আসবে না। বা এরকমও একটা কোশ্চেনও আসতে পারে, যে অনেক সময় এরকমও কোশ্চেন আসছে যে পোশাকে প্লিট সরি মানে ইয়োক স্লিভ কলারের ভূমিকা লিখো, বা এরকম টাইপেরও কোশ্চেন আসছে। তো সেক্ষেত্রে এই আর কি। তো যাই হোক, আজকে কি এই পর্যন্ত শেষ করব নাকি ইয়োগটা ধরবো বলো তো? ইয়োগটা অল্প আছে, তোমাদের উপরে ডিপেন্ড ম্যাম, করছে। ইয়োগটা আজকে শেষ করে দিলে মনে হয় ভালো হইতো তাহলে। আচ্ছা, ইয়োগটা অল্প আছে, অল্প একটু মানে দিয়েছি, ওটা একটু দেখি ইয়োগটা। ওকে, তো ইয়োগ, ইয়োগ বলতে এর আগে তোমাদেরকে আমি মনে হয় প্রশ্ন করছিলাম, তোমরা কি অ্যান্সার দিছিলা জানি না, কিন্তু ইয়োগ সম্পর্কে আমরা যেটা জানি সেই ধারণাটা কিন্তু ঠিক না। মানে আমরা জানি যে একটা এমব্রয়ডারি করা কোনো একটা হচ্ছে কিছু, যেটা হচ্ছে আমরা বা হাতে সেলাই করলাম বা এমব্রয়ডারি করলাম, এরকম একটা এক্সট্রা পিস যেটা আমরা পোশাকে অ্যাড করে দিব, সেটাই ইয়োগ। বিষয়টা কিন্তু সেটা না। ইয়োগ হচ্ছে, ইয়োগ ইজ এ শেপড প্যাটার্ন পিস হুইচ ফর্মস part of a garments usually fitting around the neck and shoulder or around the hip to provide support for looser parts of garments। অর্থাৎ ইয়োক এমন একটা অংশ যেটা হচ্ছে পোশাকের, এমন একটা অংশ যেটা হচ্ছে তোমার হচ্ছে পোশাকের নেক কিংবা শোল্ডার কিংবা হিপ, এগুলো জায়গাকে মানে সাপোর্ট দেয়, মানে লুজার এগুলো জায়গার যে লুজ পার্টটা আছে সেই লুজ পার্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, এটা একটা শার্ট, শার্টের এটা একটা ইয়োক, মানে এই যে অ্যাশ কালার যেটা দেখছো সেটাকে বলছে ইয়োক, ঠিক আছে? তারপরে দেখো, এই যে শোল্ডারে কোথায় ইয়োগ ব্যবহার করেছে, এই সেকেন্ড ইয়েটা দেখো, এই কোমরের দিকে কিন্তু তোমার হচ্ছে ইয়ে করেছে, মানে ইয়োগ ব্যবহার করেছে। এটা কিন্তু তোমার এই যে লুজ পার্ট গুলো আছে সেই লুজ পার্ট গুলোকে একটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে?
তার মানে আমরা যদি এখন বাংলায় করতে চাই, এখানে তোমাদের যে একটা পোশাকের কাট কিংবা হিপের উপর লাগানো কাপড়ের টুকরা, যেটা হচ্ছে পোশাকের নিচের অংশের সাথে সামঞ্জস্য রেখে সৌন্দর্য বৃদ্ধি করে, সেটাকেই বলা হচ্ছে ইয়োগ। ঠিক আছে, তাহলে এখন দেখি ইয়োগ বিভিন্ন ধরনের হয়। আমি এখানে ইয়োগের ইয়েগুলো দেই নাই তোমাদেরকে, আমি পরে তোমার হচ্ছে মানে দিয়ে দিব। আজকে শুধু এই পর্যন্ত থাক, পরে আমি তোমাদের একটা নোটের মতো করে দিয়ে দিব। মানে সেটা হচ্ছে কি ইয়োগ কয় ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়। যেমন সিম্পল রাউন্ড ইয়োগ, এই ইয়োগটা দেখো, গলার এই ইয়োগটা হচ্ছে সিম্পল রাউন্ড ইয়োগ। ফুল রাউন্ড ইয়োগ, দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে, কিন্তু একই রকম না। এখানে কিন্তু সিম্পলি জাস্ট একটা মানে রাউন্ডটা কিন্তু ওরকম রাউন্ড হয় নাই, এই ইয়োগটা কিন্তু ওরকম রাউন্ড হয় নাই, হালকা রাউন্ড হয়েছে। আর যেটা ফুল রাউন্ড ইয়োগ, সেটা দেখো এই রাউন্ডটা কিন্তু ফুল রাউন্ড, ফুল রাউন্ড ইয়োগ। স্ট্রেট ইয়োগ, এই ইয়োগটা দেখো সোজা, এখানে কোনো রাউন্ড নাই, শেপটা স্ট্রেট ইয়োগ। এখানে স্ট্রেট ইয়োগ উইথ ফুলনেস যদি হয়, তাহলে সেক্ষেত্রে গ্যাদার ইউজ করতে পারি আমরা, গ্যাদার দিয়ে। মানে দেখো এই ধরনের ইয়েগুলো কিন্তু আমরা সাধারণত কোথায় দেখি ইয়োগের বেশি ব্যবহার, আমরা বাচ্চাদের পোশাকে কিন্তু ইয়োগের এই ব্যবহারগুলো সব থেকে বেশি দেখি, চিলড্রেন গার্মেন্টসে। স্কোয়ার ইয়োগ, সিলেকশন অফ ইয়োগ ডিজাইন, আমরা কি কি বিষয় যে ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমরা ইয়োগ নির্বাচনের সময় বিবেচনা করব, সেই ফ্যাক্টরগুলো হচ্ছে, প্রথমটাই হচ্ছে ডিজাইন অফ দ্য ফ্যাব্রিক, মানে যেই ফ্যাব্রিকটা দিয়ে আমরা পোশাক বানাচ্ছি সেই ফ্যাব্রিকের ডিজাইনের উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের তোমার হচ্ছে ইয়োগটা নির্বাচন করব। যেমন দেখুন এখানে বলছে যে ফর ফ্যাব্রিক ডিজাইন সাচ অ্যাজ লার্জ চেক অর স্ট্রাইপ, মানে লার্জ চেক বা স্ট্রাইপ এই ধরনের যে মানে ডিজাইন যদি হয় ফ্যাব্রিকে, তাহলে ইয়োগ উইথ রাউন্ড অর কার্ভ শেপ আর নট ওয়েল সুটেড, মানে সেক্ষেত্রে রাউন্ড শেপ বা কার্ভ শেপের ইয়োগ গুলো স্যুট করবে না। সেক্ষেত্রে তোমার স্ট্রেট লাইন ইয়োগ আর মোর অ্যাপ্রিসিয়েট, মানে চেক বা স্ট্রাইপ টাইপের কাপড়ের ক্ষেত্রে আমরা রাউন্ড বা কার্ভ ইয়োগ ইউজ করব না, সেক্ষেত্রে আমরা কোন স্ট্রেট লাইন ইয়োগটা হচ্ছে সেক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, আবার ফ্লোরাল ডিজাইন বা কার্ভ লাইন যদি ফ্যাব্রিক হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে রাউন্ড ইয়োগ বা কার্ভ ইয়োগটা বেশি সুইটেবল হয়। ওকে, তাহলে একটা ফ্যাক্টর আমরা পেলাম যেটা আমরা ইয়োগ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করব, সেটা হচ্ছে ডিজাইন অফ দ্য ফ্যাব্রিক। দেন সেকেন্ডটা হচ্ছে ডিজাইন অফ দ্য গার্মেন্টস, গার্মেন্টস এর ডিজাইনের উপরে তোমার হচ্ছে যেমন কি বলা হচ্ছে, ইট ইজ preferable to design yoke that are similar in shape to the design details of the dress like collar, মানে তুমি যেই ড্রেসটা নির্বাচন করছো সেই ড্রেসের কলার, কাফ, পকেট এগুলোর সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে তোমার, সেই ইয়োগটা নির্বাচন করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আলাদা করে বানায় নিয়ে তারপরে লাগানো হয়, নাকি হচ্ছে যে এটা আলাদা করে বানায় নিয়ে বলতে কি, কাপড়টা ফ্যাব্রিকটা কাটার সময় এটা তো পিসটা তো আলাদা ভাবেই কাটা হয়। যেমন তোমার এই রাউন্ড ইয়োগ মানে স্ট্রেট ইয়োগটা যদি আমরা কাটতে চাই, তাহলে আমার এইটা কি, এই এই ফ্যাব্রিকের এই যে নিচের অংশটুকু আছে, সেই নিচের অংশটুকু আলাদা একটা পার্ট, আর এটা কিন্তু আলাদা একটা পার্ট। এখন এই পার্টটা হতে পারে যে তোমার সেম ফ্যাব্রিকের, আবার হতে পারে এটা একটা আলাদা ফ্যাব্রিক দিয়ে করছো, সেটা ডিপেন্ড করছে তুমি কোন মানে ডিজাইন দিয়ে করছো। যেমন আমরা এই টাইপের যে ইয়োগ গুলো দেখি, আমরা সাধারণত দেখি যে বাচ্চাদের যে পোশাকগুলোতে এই ধরনের ইয়োগ গুলো তোমার হচ্ছে অনেক সময় কুরুশ কাটা দিয়ে যে আমরা হচ্ছে নিচে মানে ইয়ে ইয়ে বুনি, নিটের যে কোনো একটা প্যাটার্ন বুনি, সেই প্যাটার্ন গুলোর সাথেও কিন্তু তোমার হচ্ছে সুতি একটা কাপড় ফ্যাব্রিক দিয়ে কিন্তু জয়েন করে নিচের পার্টটা দিল, আর ইয়োগ হিসাবে সেই অংশটুকুকে ব্যবহার করলো, তাই না? আবার এই দেখো শার্টের যে ছবিটা প্রথমে দিয়েছিলাম, সেক্ষেত্রে দেখো এই ইয়োগটা আলাদা একটা ফ্যাব্রিকের দেওয়া হয়েছে, তাই না? বাট আমি কিন্তু মানে ম্যাক্সিমাম শার্টে কিন্তু দেখবা এই ইয়োগটা সেম ফ্যাব্রিকের দেয়, শার্টের যে বডি ফ্যাব্রিক সেই বডি ফ্যাব্রিকেরই দেয়, কিন্তু কাটার সময় তো আমাকে এটার প্যাটার্নটা আলাদাভাবেই করতে হবে। আমি যখন শার্টের প্যাটার্ন করব, তখন কিন্তু ইয়োগের প্যাটার্নটা আমাকে আলাদাভাবেই করতে হবে, কারণ আমি এখানে মানে এই যেমন এই ইয়োগটা কিন্তু হালকা একটু কার্ভ, বাট শার্টের প্যাটার্নটা আমি এখানে এরকম হালকা এরকমও দিতে পারি।
মানে এটার আমার ডিজাইনটা নির্ভর করছে আমি কোন প্যাটার্নটা ইউজ করছি সেটার উপরে, তাই না? দেন তাহলে ডিজাইন অফ দ্য গার্মেন্টস মানে তোমার যেই গার্মেন্টসটা গার্মেন্টস এ ইয়োগটা দিচ্ছ সেইটার কলার, কাফ, পকেট ইত্যাদির যে ডিজাইন গুলো সেটার উপরে তোমার ডিপেন্ড করে তোমাকে ইয়োগ নির্বাচন করতে হবে, ঠিক আছে? দেন তোমার হচ্ছে আচ্ছা পারপাস এন্ড ইউজ অফ দ্য গার্মেন্টস, কোন পারপাসে তুমি ইউজ করছো, যেমন ইয়োগ ফাইন্ড বেস্ট ইউটিলিটি ইন স্কুল ইউনিফর্ম অ্যান্ড হোম ওয়্যার অ্যাপারেল, মানে ইয়োগ হচ্ছে সাধারণত স্কুল ইউনিফর্ম কিংবা হোম ওয়্যার যে অ্যাপারেল গুলো আছে সেক্ষেত্রে ইয়োগটা হচ্ছে বেস্ট হয়। ফর পার্টি ওয়্যার গার্মেন্টস ইনোভেটিভ অ্যান্ড ফ্যান্সি ইয়োগ ডিজাইন আর স্ক্লপড, মানে তোমার হচ্ছে পার্টি ওয়্যার যে গার্মেন্টস গুলো আছে সেক্ষেত্রে ইনোভেটিভ বা তোমার হচ্ছে ফ্যান্সি যে ইয়োগ গুলো আছে সেই ধরনের ফ্যান্সি ডিজাইনের ইয়োগ হচ্ছে বেশি প্রেফারেবল, ঠিক আছে? তো এটা হচ্ছে তাহলে আমাদের, এবং আর একটা জিনিস নির্ভর করছে যে আমার হচ্ছে কোন ম্যাটেরিয়ালসটার তৈরি হচ্ছে, যেটা আমরা একটু আগেই কিন্তু বলেছি যে ডিজাইন অফ দ্য ফ্যাব্রিকের উপরে ডিপেন্ড করছে, তাই না? তো এইটা হচ্ছে পারপস এন্ড ইউজ অফ দ্য গার্মেন্টস, মানে তোমার কোন উদ্দেশ্যে তুমি পোশাকটা তৈরি করছো বা কোথায় তুমি ইউজ করবা সেটার উপরে তোমার ডিপেন্ড করছে কোন ইয়োগটা তোমার বেশি যাবে পোশাকটার সাথে। সেক্স এন্ড এজ, তোমার হচ্ছে যেমন ছেলেদের ক্ষেত্রে সাধারণত রাউন্ড ইয়োগটা যায় না, রাউন্ড অ্যান্ড কার্ভ ইয়োগ সাধারণত মানে গার্লসদের ক্ষেত্রে বেশি ভালো লাগে, আর স্ট্রেট ইয়োগটা সাধারণত তোমার হচ্ছে বয়দের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এটা বেশি সুইটেবল, ঠিক আছে? আবার সিম্পল ডিজাইন যদি হয় তাহলে মানে কোনো ধরনের ডেকোরেশন ছাড়া সেই ধরনের ইয়োগ গুলো সাধারণত ওল্ডার জেনারেশন যেগুলো আছে তাদের জন্য বেশি সুইটেবল হয়। তো তাহলে আমরা মানে বলতে পারি যে সেক্স এন্ড এজ বা এজের উপরেও তোমার হচ্ছে ডিপেন্ড করছে যে তুমি কোন টাইপের ইয়োগ পোশাকে ইউজ করবা বা ইয়োগ ইউজ করবা কি করবা না, তোমার ডিপেন্ড করছে এটা। দেন তারপর হচ্ছে ফিগার অ্যান্ড পার্সোনালিটি, কারণ দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কেউ হচ্ছে একটু বেশি শর্ট, কেউ হচ্ছে একটু বেশি ভারী ফিগারের, তাই না? আমরা বিভিন্ন কিন্তু টাইপস গুলো দেখেছি যে অ্যাভারেজ গার্ল, আবার হচ্ছে শর্ট, মানে এই টাইপের পড়াটা কিন্তু আমরা পড়ে আসছি, তো যে 5 ধরনের বডি শেপ অনুসারে, তো সেই বডি শেপ বা তোমার পার্সোনালিটিও কিন্তু তোমার হচ্ছে ইয়োগ নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরো এখানে কি বলা হয়েছে, ইন দ্য কেস অফ এ শর্ট প্লাম্পি ফিগার ডিপ ন্যারো ইয়োগ উইথ ভার্টিক্যাল ডেকোরেশন শুড বি অ্যাডপ্টেড, মানে যদি শর্ট হয় একটু প্লাম্পি ফিগার হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে ন্যারো ইয়োগটা মানে একটু ন্যারো টাইপের ইয়োগ এবং একটু ভার্টিক্যাল ডেকোরেশন আছে এই ধরনের ইয়োগ গুলো হচ্ছে বেশি মানানসই। আবার তোমার হচ্ছে কেন এক্ষেত্রে তোমার হচ্ছে তোমার তার হাইটটা বা তার যে একটু প্লাম্পি ভাবটা মানে সেটাকে তোমার হচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে কিন্তু কম মনে হবে, ঠিক আছে? এই জন্য আবার দেখা যাচ্ছে যে তোমার যারা একটু ইয়াং, যারা একটু লম্বা, যাদের একটু ফিগারটা তাদের কিন্তু ইয়োগটা নির্বাচনের ক্ষেত্রে তোমার ধরো ওয়েস্ট লাইনে ইয়োগ দিলেও কিন্তু মানে খারাপ দেখা যায় না, মানে ভালো লাগে। তো এই ফিগার এবং পার্সোনালিটির উপরেও কিন্তু তোমার হচ্ছে ডিপেন্ড করছে যে আমি কোন ধরনের ইয়োগ পোশাকে ইউজ করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? আর আমি এগুলোর ব্যাখ্যাগুলো দিলাম না কারণ এটার হচ্ছে ব্যাখ্যাগুলো ওরকম করে কোথাও নাই। এক্ষেত্রে আছে তোমার হচ্ছে সিম্পল রাউন্ড ইয়োগ তৈরি করার জন্য কি পদ্ধতি আছে, তারপর হচ্ছে ফ্রন্ট কার্ভ ইয়োগ তৈরি করার জন্য কি পদ্ধতি আছে। তো এই পদ্ধতিগুলো এক একটাই অনেক বড়, তোমাদের এত বড় করে প্রশ্নটা মানে পড়তে হবে না, জাস্ট এই কারণে আমি ওগুলো দেই নাই। এরপরে যদি আমি দেখি যে শর্ট করে দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমি দিব, মানে এটা হচ্ছে তৈরি পদ্ধতিটা, তোমার প্যাটার্নটা কিভাবে তৈরি করব সেটা, মানে এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা পরীক্ষার খাতায় লিখতে মানে লেখা লাগবে না, এই কারণে আমি হচ্ছে এগুলোর ব্যাখ্যাগুলো দেই নাই। ম্যাম স্লাইড গুলো কি আরেকবার প্রথম থেকে দেখানো যাবে? কলার থেকে কোনো কোশ্চেন বা এমন কোনো কিছু কলার পড়তে হবে আমাদের এমন কোনো কিছু আছে নাকি? না, স্লিভ কলার আর কলারও স্লিভ পড়তে হবে।
কলারও পড়তে হবে, কলার নেক্সট ক্লাসে দেখাবো। কলার হালকা অল্প একটু আছে মানে এই এই প্রশ্নটা মানে স্লিপ, ইয়োগ এবং হচ্ছে তোমার কলার, এই তিনটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। এটার ভ্যারিয়েশন গুলো আসলে তোমার হচ্ছে কলার, যেমন কলার বললাম যে তোমার হচ্ছে কয় ধরনের কলার আছে, কিন্তু সেই কলারের ব্যাখ্যাগুলো কিন্তু তোমার হচ্ছে একটা তোমার কি বলবো যে কিভাবে তৈরি করছো সেটা, তো সেইটা তো আসলে প্র্যাকটিক্যালের সাথে যায়। তো কিন্তু যেহেতু কোশ্চেনে এটা আসে, তো তোমাদের যেন লিখতে সমস্যা না হয় আমি ততটুকু করে তোমাদেরকে শেখাচ্ছি, এর বাইরেটুকু দিচ্ছি না, কারণ এটা পাজলড হয়ে যাবা পরীক্ষার হলে লিখতে যেয়ে। ঠিক আছে, ম্যাম স্লাইড স্লাইড গুলো গুলো কি দেখাচ্ছি, আরেকবার হ্যাঁ present দেখাচ্ছি। করবেন? এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9, এটাই শেষ, 9 পর্যন্ত। এই পর্যন্ত ইয়ে শেষ। এর নেক্সট ক্লাসে আমাদের ওই কলারটা একটু দেখাই দিব, আর দেন হচ্ছে সিম ফিনিশ আর ফিনিশিং রয়েস যেটা আছে সেটা দিয়ে দিব। ঠিক আছে, ম্যাম স্লিভ গুলো আরেকটু দেখান। স্লিপ গুলো তোমাদেরকে কিন্তু প্রথমেই বলে রাখছি, প্রথমেই বলে দিচ্ছি যে তোমরা স্লাইডের ইয়ে নিবা, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা ভাবে দেখানো অসম্ভব যে তোমরা ক্লাস শেষে তোমরা তারপরে স্লাইড চাও। কেন তোমরা প্রথমে নাও না বলো? আমি কিন্তু বলেছি যে তোমরা প্রথমেই নিয়ে নিবা। আমি যখন দেখাই তখন তো এক একটা অনেকক্ষণ করেই দেখাই। দিয়ে দিব নে, আমার কাছে সব স্লিভ আছে, মানে সব তোমার কাছে আছে? আচ্ছা, যার কাছে আছে সে দিয়ে দিবা, কারণ এটা আবার দেখাতে গেলে তো আমার অনেক সময় লাগবে। জয়শ্রী আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, গ্রুপে দিয়ে দিবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ।